ছোট গল্প। আমরা অনাথ। ওরা কেউ 4 বছরের, কেউ 12 বছরের, আবার কেউ 16 বছরের অনাথ শিশু। ওদের নামের সাথে অনাথ শব্দটি না জুড়লে ওদের পরিচয় অসম্পূর্ণ থেকে যায়। অনাথ শব্দটি ওদের কাছে কতটা বেদনাদায়ক তা ওদের মুখে শুনলেই বোধহয় বিশ্বাস করতে পারবে। ওদের মতোই রিমলি একটি 7 বছরের ছোট্ট মেয়ে, আর তার হাত ধরে দাঁড়িয়ে আছে একটি 3 বছরের ছোট্ট ছেলে ভোলা। ভোলা তার ডান হাতের বুড়ো আঙুলটা অনবরত মুখে দিয়ে চুষে যাচ্ছে। আমি ট্রাফিক সিগন্যালের অপেক্ষা করছিলাম। আমার চোখ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই দুটি শিশুর ওপর পড়ে। ওরা কিন্তু ভিক্ষে চাইছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মতো ব্যস্ত মানুষগুলো ট্রাফিকে আটকে থেকে তাদের বিরক্ত মুখের ছবি দেখছে। আমি একজন সাংবাদিক, তাই ওদের কথা জানতে আমার আগ্রহ হলো। আমি গাড়িটা সাইডে রেখে ওই দুটি শিশুর কাছে গেলাম। ওরা ভয় পেল। আমি ওদের ছোট্ট ছোট্ট হাত দুটি ধরে একটু হাসলাম। ওরা সাহস পেল। আমি ওদের নাম জিজ্ঞাসা করলাম। রিমলি ওদের দুজনের নাম বলল। ভোলা কিন্তু আমার সঙ্গে মিশতে ভয় পাচ্ছে, তাই ও রিমলির ছেঁড়া ফ্রকটি শক্ত করে ধরে টানতে টানতে আরও ছিঁড়ে ফেলছে। আমি রিমলিকে বললাম, তোরা কোথায় থাকিস? রাস্তার ধারে বড় একটা নিম গাছ আছে। ও আমাকে হাত দিয়ে দেখিয়ে বলল, ওখানে। সেদিন আর বেশি কথা বলার সময় ছিল না বলে আমি রিমলির হাতে 50 টাকা দিলাম, কিন্তু ও টাকাটা হাতে ধরল না। ভোলাকে নিয়ে দৌড়ে চলে গেল। টাকা দিয়ে কি করতে হয় তা বোধ হয় ওই অবোধ শিশুটির জানা নেই। আমিও চলে গেলাম। পরদিন আমি অফিসে যাব না ঠিক করে সোজা রিমলি ও ভোলার কাছে গেলাম। না, ওরা রাস্তায় দাঁড়িয়ে নেই। নিম গাছটার নিচে বসে বসে নিম ফল চুষছে। আমি কিছু খাবার কিনে নিয়ে গেলাম। আমাকে দেখে ভোলা আবার রিমলিকে চেপে ধরল। আমার হাসি মুখ দেখে রিমলিও হাসল। খাবারগুলো নামিয়ে দেওয়ার সাথে সাথেই ওরা ছড়িয়ে ছিটিয়ে খেতে আরম্ভ করল। আমাকে খাবারগুলো খেতে বলার প্রয়োজন আর হয়নি। আমার চোখে জল এসে গেল। এবার আমার ওপর ওদের একটু ভরসা হয়েছে। ভোলাও আমার কোলে এসে বসল, তার মুখে সেই বুড়ো আঙুলটা। আমি রিমলিকে ওর জীবনের মনে থাকা কথাগুলি বলতে বললাম। রিমলি বলল, মা, আমি আর ভাই ওই বস্তিতে থাকতাম। বাবার কথা আমার মনে পড়ে না। মা কাজ করত। কাজ করতে করতে মায়ের শরীর খারাপ হয়। আমি তখন ভাইয়ের মতো ছোট। মা আমাকে বস্তির লোকেদের ডেকে আনতে বলতো, আর ওদের হাতে টাকা দিয়ে ওষুধ কিনে এনে দিতে বলতো। কিন্তু সারাদিন পেরিয়ে গেল, কেউ আর ওষুধ কিনে আনতো না, আর টাকাও ফেরত দিত না। মা খুব কাঁদত। একদিন সকালে বস্তির লোকেরা মাকে কাঁধে করে নিয়ে চলে গেল, আর আমাকে আর ভাইকে ওখান থেকে বের করে দিল। রিমলি কাঁদতে কাঁদতে আমাকে বলল, আর জানো, আমাকে মা একটা ভালো জামা কিনে দিয়েছিল, পুটলিতে বাঁধা আছে। সেটাও ওই রূপা পরে নিয়েছে। রিমলি আমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা তুমি বলো তো, আমার মা আর ফিরে আসছে না কেন? হে ঈশ্বর, এই অবোধ শিশুকে কার বলার সাহস আছে যে ওর মা আর কোনো দিনও ফিরবে না? ওর মা যে মারা গেছে। রিমলি আমাকে বলল, দেখো না, ভাইকে আমি একা একা সামলাতেই পারছি না। আমাকে একটুও ঘুমোতে দেয় না। ঘুমোবার সময় শুধু মা মা করে কাঁদে। রিমলির কথা শুনে আমার মনটা ভারী হয়ে গেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোর খিদে পায় না?
কে তোদের খাবার দেয়? আর বৃষ্টি পড়লে তোরা কোথায় থাকিস? রিমলি বলল, বৃষ্টি পড়লে আমি ওই বড় পাইপের ভিতর ভাইকে নিয়ে বসে থাকি, আবার বৃষ্টি থামলে পেরিয়ে আসি। জানো, ওখানে একটা কুকুরও ওর 3টে বাচ্চাকে নিয়ে আমাদের মতো বসে থাকে। ওরা আমাদের সাথে খেলা করে, আর খিদে পেলে ওই হোটেলে কুকুরকে অনেক ভাত খেতে দেয়। কুকুরগুলো খেতে যাবার আগেই এই বাটিতে করে আমি নিয়ে চলে আসি, আর যেদিন কুকুরগুলো আগে খেয়ে নেয় সেদিন আমরা নিমফল চুষি, খুব মিষ্টি, খেয়ে দেখো। সেদিন ভাই খিদের জন্য খুব জ্বালাতন করে। রিমলি নিজের জীবনের এত বড় অধ্যায় বলে শেষ করতে পারছে না, তাই আমি কে, কেনই বা এত সব জানতে চাইছি সেসব জিজ্ঞাসা করার কৌতূহল তার নেই। সে আপন মনে হাসি মুখে তার দুঃখের গল্প বলে চলেছে। আমি রিমলিকে জিজ্ঞাসা করলাম, আমি সেদিন তোকে টাকা দিলাম, তুই নিলি না কেন? ও বলল, টাকার জন্যই তো আমার মা হারিয়ে গেছে। আবার যদি আমিও হারিয়ে যাই তাহলে ভাইকে কে দেখবে বলো? জানি না কেন বারবার ওকে প্রশ্ন করে ওর উত্তরে আমি নিজের কাছে ছোট হয়ে যাচ্ছি। তবু আমি জানতে চাইলাম, তোর এখানে থাকতে ভয় লাগে না? ও বলল, কিসের ভয়? মা বলতো, যাদের কেউ নেই তাদের ভগবান আছেন। ভগবান কখনো ঘুমায় না, সব সময় জেগে আমাদের দেখেন। তাই আমি আর ভাই নিশ্চিন্তে ঘুমাই। আমি আবার রিমলির কাছে হেরে গেলাম। রিমলি আমাকে জিজ্ঞাসা করলো, তুমি বলতে পারবে অনাথ কাকে বলে, আর ভিক্ষে কিভাবে করতে হয়? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? ও বলল, বস্তির লোকেরা যেদিন মাকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছিল সেদিন সবাই বলছিল আমরা অনাথ হয়ে গেলাম, তাই এবার থেকে আমাদের ভিক্ষে করেই বেঁচে থাকতে হবে। জানো, মা কোনোদিনও আমাকে ভিক্ষে করতে শেখায়নি। এ কথা শুনে আমি আর সেখানে বসে থাকতে পারলাম না। আমি নিজেও বোধহয় এর উত্তর জানি না। তাই সেদিন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার রোজগারের সামান্য অংশ আমি রিমলি ও ভোলার জন্য অনাথ আশ্রমে দেব। ওরা আজ নিম গাছের তলা থেকে একটু ভালো জায়গায় আছে। রিমলি আর ভোলাকে আমি অনাথ আশ্রমে রেখে এসেছি।